আজ আমরা আমাদের আলোচনা শুরু করছি একটা তারিখকে কেন্দ্র করে 12ই ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, ক্যালেন্ডারের পাতায় দেখতে গেলে তো এটা আর 5টা সাধারণ দিনের মতোই। ঠিক, কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলো যা বলছে তাতে মনে হচ্ছে এই দিনটা ভারতের কোটি কোটি শ্রমজীবী মানুষের কাছে একটা বিরাট প্রতিশ্রুতির দিন হতে চলেছে। একটা সম্মিলিত প্রতিবাদের দিন। একদম। সোর্সগুলোতে একটা অদ্ভুত বাক্য বারবার ঘুরে আসছে। বলছে সেদিন নাকি দেশ জুড়ে ছড়িয়ে পড়বে এক অস্থির নীরবতা আর প্রস্তুতির প্রতিধ্বনি। এই প্রস্তুতিটা ঠিক কিসের? আজকের এই পুরো আলোচনাটাই কিন্তু এই প্রস্তুতির পেছনের কারণগুলো খুঁজে বের করার জন্য। আমরা কথা বলছি ভারতের শ্রমিক, কৃষক আর সরকারি কর্মচারীদের ডাকা এক দেশব্যাপী ধর্মঘট নিয়ে। আর এর বিশালতার দিকটা তো ভাবা যায় না। হ্যাঁ, প্রাথমিক অনুমান বলছে প্রায় 30 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। মানে এটা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় একটা শিল্প সংগ্রাম হতে পারে। তার মানে আমাদের আজকের কাজটা শুধু ঘটনার বিবরণ দেওয়া নয়। না, বিলকুল না। বরং এর গভীরে গিয়ে বোঝা কোন কোন বঞ্চনা, কোন কোন ক্ষোভ এত বিপুল সংখ্যক মানুষকে নিজেদের কাজ থামিয়ে রাস্তায় নামতে বাধ্য করছে। ঠিক তাই। তাহলে চলুন এই বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। আমাদের লক্ষ্যটা পরিষ্কার। এই ধর্মঘটের মূল দাবিগুলো কি? কোন ভিন্ন ভিন্ন স্রোত এসে একটা মোহনায় মিশেছে? আর সবচেয়ে বড় কথা, এর সম্ভাব্য প্রভাব দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনে কতটা পড়তে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক সবচেয়ে বড় কারণটা দিয়ে, যা প্রায় সব সোর্সেই প্রধান হিসাবে উল্লেখ করা হয়েছে। ওই 4টি নতুন শ্রম কোড। হ্যাঁ, ওটাই তো বিতর্কের কেন্দ্রে। এই ধর্মঘটের একেবারে মূলে রয়েছে এই 4টি শ্রম কোডের বিরুদ্ধে তীব্র বিরোধিতা। শ্রমিক সংগঠনগুলো যা বলছে, তাদের ভাষায় এই কোডগুলো নাকি বহু দশকের লড়াই করে পাওয়া অধিকার আর সুরক্ষা কবচ কেড়ে নেওয়ার একটা আইনি প্রচেষ্টা। আইনি পথে অধিকার হরণ, তাই তো? অনেকটা তাই। আমার হাতে থাকা একটা রিপোর্টে একটা নির্দিষ্ট নিয়মের কথা বলা হয়েছে, যা পড়েই কেমন সংখ্যা জাগে। বলা হচ্ছে যেখানে 300 জন পর্যন্ত কর্মী আছে। হ্যাঁ, সেই কারখানাগুলোতে মালিক পক্ষ এখন থেকে কোনো সরকারি অনুমতি ছাড়াই কর্মী ছাঁটাই করতে পারবে। ভাবা যায় এটা একজন সাধারণ শ্রমিকের জীবনে কি পরিমাণ অনিশ্চয়তা তৈরি করতে পারে। একটা সোর্সে একজন শ্রমিকের উক্তি দেওয়া হয়েছে, আমাদের রাতের ঘুম উবে গেছে। হ্যাঁ, এই 4টে কোডই তো বিতর্কের মূলে। প্রাতিষ্ঠানিকভাবে এগুলোর নাম হলো মজুরি কোড, শিল্প সম্পর্ক কোড, সামাজিক সুরক্ষা কোড আর পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কোড। ঠিক, নামগুলো শুনলে কিন্তু মনে হতে পারে এগুলো শ্রমিকদের ভালোর জন্যই তৈরি, কিন্তু আসল পরিবর্তনটা লুকিয়ে আছে এর ভেতরের বিস্তারিত বিবরণে। যেমন ধরুন ওই শিল্প সম্পর্ক কোড। আগে ধর্মঘট ডাকার জন্য যে নোটিশের সময়সীমা ছিল, সেটাকে এমনভাবে বাড়ানো হয়েছে যে একটা আইনসম্মত ধর্মঘট আয়োজন করাই প্রায় অসম্ভব। মানে প্রক্রিয়াটা জটিল করে দেওয়া হয়েছে। একদম। ইউনিয়ন তৈরি করাও কঠিন করে দেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকদের দর কষাকষির সবচেয়ে বড় অস্ত্রটাই তো ভোঁতা হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো একটা যুক্তি দেওয়া হচ্ছে। তারা বলছে এই কোডগুলো নাকি ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা করার সুবিধা বাড়াবে, আর তাতে নাকি বিনিয়োগ আসবে, নতুন কাজ তৈরি হবে। হ্যাঁ, এই যুক্তির বিরুদ্ধে ইউনিয়নগুলোর মূল বক্তব্যটা কি? ইউনিয়নগুলোর পাল্টা যুক্তিটা খুব সোজা। তারা বলছে এই ব্যবসার সুবিধা আসলে শ্রমিকের অধিকার খর্ব করার বিনিময়ে আসছে। আচ্ছা, মানে যখন একজন মালিক জানেন যে তিনি যখন খুশি কর্মী ছাঁটাই করতে পারবেন, তখন স্থায়ী চাকরির বদলে ঠিকা শ্রমিকের সংখ্যাই তো বাড়বে। চাকরির কোনো নিরাপত্তা থাকবে না, মজুরি কমে যাবে, আর কর্মক্ষেত্রে শ্রমিকের কণ্ঠস্বর আরও দুর্বল হয়ে পড়বে। ঠিক, এটা একটা রেস টু দ্য বটম পরিস্থিতি তৈরি করবে, যেখানে শ্রমিকদের একে অপরের সঙ্গে আরও কম মজুরিতে কাজ করার জন্য প্রতিযোগিতা করতে হবে। তাই যা দেখছি তা কোনো বিচ্ছিন্ন নিয়ম পরিবর্তন নয়, বরং বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ। হ্যাঁ, সেই ক্ষোভ আর বঞ্চনায় আজ একটা সম্মিলিত বিস্ফোরণের চেহারা নিতে চলেছে। এই বিস্ফোরণে যে শুধু কারখানার শ্রমিকরাই সামিল হচ্ছেন তা কিন্তু নয়। আমাদের সোর্সগুলো বলছে তাদের সাথে কাঁধে কাঁধ মেলাতে এগিয়ে এসেছেন দেশের কৃষকরাও। সংযুক্ত কিষাণ মোর্চা বা SKM, হ্যাঁ, তারা এই ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছে। শ্রমিকদের বঞ্চনার কথা তো শুনলাম, কিন্তু কৃষকরা কেন তাদের সাথে যোগ দিচ্ছেন? তাদের ক্ষোভটা ঠিক কোথায়? কৃষকদের ক্ষোভের কারণও একাধিক এবং সেগুলো বেশ গভীর। প্রথমত,
তারা MGNRGEA বা 100 দিনের কাজের প্রকল্পকে দুর্বল করে দেওয়ার চেষ্টার বিরোধিতা করছে। যেটা গ্রামীণ অর্থনীতির একটা বড় আধার। অবশ্যই গ্রামীণ ভারতে বিশেষ করে যখন চাষের কাজ থাকে না, তখনই প্রকল্পটি লক্ষ লক্ষ মানুষের আয়ের একমাত্র উৎস। এর বরাদ্দ কমানো মানে তো গ্রামীণ অর্থনীতিতে সরাসরি আঘাত হানা। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় বড় কারণ হল প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিল 2025। কৃষকদের আশঙ্কা এই বিল পাশ হলে বিদ্যুতের উপর থেকে ভর্তুকি উঠে যাবে আর বিদ্যুতের বণ্টন পুরোপুরি বেসরকারি হাতে চলে যাবে। ঠিক তাই, এর ফলে সেচের জন্য ব্যবহৃত পাম্প চালানোর খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে, যা ছোট ও মাঝারি কৃষকদের জন্য মারাত্মক হবে। সেই জন্যই তো একে অন্নদাতার দীর্ঘশ্বাস বলা হচ্ছে। সোর্সগুলোতে বিদ্যুৎ বিলের পাশাপাশি আরও একটা বিলের কথা খুব করে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বীজ বিল বা সিড বিল। এটা নিয়ে কৃষকদের মধ্যে নাকি তীব্র আশঙ্কা। বিষয়টা ঠিক কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এর সাথে একটা গভীর কর্পোরেট কৌশলের দিক জড়িয়ে আছে। কিরকম? দেখুন, যুগ যুগ ধরে ভারতের কৃষকরা তাদের ফসলের সেরা বীজ পরের বছরের চাষের জন্য সংরক্ষণ করে আসছেন। এটাই তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব। ঠিক। প্রস্তাবিত বীজ বিল এই প্রথাকেই বিপন্ন করে তুলতে পারে। নতুন আইনে এমন কিছু ধারা রয়েছে যা কৃষকদের বীজ সংরক্ষণ, বিনিময় বা বিক্রি করার অধিকারে বাধা সৃষ্টি করতে পারে। মানে তাদের বাধ্য করা হবে নির্দিষ্ট কিছু কোম্পানির তৈরি করা বীজ প্রতি বছর নতুন করে কিনতে? এক কোম্পানির হাইব্রিড বা জিএম বীজ। এটা শুধু কৃষকদের আর্থিকভাবে পঙ্গু করবে না, বরং ভারতের খাদ্য সার্বভৌমত্ব আর জীববৈচিত্র্যকে কর্পোরেটদের হাতে তুলে দেবে। আচ্ছা, এবার বুঝতে পারছি কেন শ্রমিক আর কৃষকের স্বার্থ এখানে এক বিন্দুতে মিলে যাচ্ছে। দুপক্ষই মনে করছে যে তাদের অস্তিত্ব আর ভবিষ্যৎ কর্পোরেট স্বার্থের কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে একদিকে কারখানার শ্রমিক, অন্যদিকে মাঠের কৃষক, আর এই দুয়ের সঙ্গে এবার যোগ দিচ্ছেন দেশের সরকারি কর্মচারীরা। তাদের দাবিটা আবার বেশ আবেগঘন। সোর্সগুলোতে যাকে বার্ধক্যের হাহাকার বলে বর্ণনা করা হচ্ছে। তাদের মূল দাবিটা আসলে ভবিষ্যৎ সুরক্ষার। কি সেই দাবি? প্রধান দাবি দুটি। প্রথমত, ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস বাতিল করে পুরনো পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনা। আর দ্বিতীয়ত 1 জানুয়ারি 2026 থেকে 8ম পে কমিশন চালু করা এবং অবিলম্বে 20% অন্তর্বর্তীকালীন স্বস্তি বা ইন্টারিম রিলিফ দেওয়া। এই ওপিএস আর এনপিএস এর মধ্যে পার্থক্যটা একটু সহজ করে বললে ভালো হয়। অবশ্যই, পুরনো পেনশন স্কিম বা ওপিএস ছিল একটি ডিফাইন্ড বেনিফিট সিস্টেম। মানে একজন কর্মচারী অবসরের পর তার শেষ পাওয়া বেতনের একটা নির্দিষ্ট অংশ, সাধারণত 50%, পেনশন হিসাবে পাবেন, এটা নিশ্চিত ছিল। মানে একটা সামাজিক ও আর্থিক সুরক্ষা দিত। একদম। আর নতুন পেনশন সিস্টেম বা এনপিএস, ওটা তো শেয়ার বাজারের উপর নির্ভরশীল, তাই না? পুরোটাই। এনপিএস হলো একটি ডিফাইন্ড কন্ট্রিবিউশন সিস্টেম। এখানে কর্মচারীর বেতন আর সরকারের দেওয়া অংশ একটা ফান্ডে জমা হয় এবং সেই টাকা শেয়ার বাজারে খাটানো হয়। যার কোনো নিশ্চয়তা নেই। কোনো নিশ্চয়তা নেই। বাজার পড়ে গেলে আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে কমে যেতে পারে। তাই সরকারি কর্মচারীরা মনে করছেন সারা জীবন দেশের সেবা করার পর তাদের ভবিষ্যৎকে বাজারের অনিশ্চয়তার হাতে ছেড়ে দেওয়াটা একটা চরম অবিচার। তার মানে এই দাবিটা শুধু আর্থিক নয়, এটা সম্মান আর সুরক্ষার লড়াই। ঠিক তাই। আর এই দাবির পেছনে যে সংগঠনগুলো রয়েছে তারাও তো বেশ প্রভাবশালী। যেমন এনএফআইআর বা আইডিএফ এর নাম বারবার উঠে আসছে। অবশ্যই, এদের গুরুত্ব অপরিসীম। যেমন ধরুন এনএফআইআর, অর্থাৎ ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন। লক্ষ লক্ষ রেলকর্মীর সংগঠন। হ্যাঁ, একবার ভাবুন, তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে দেশের লাইফলাইন অর্থাৎ রেল চলাচল স্তব্ধ হয়ে যাবে। আর এআইডিইএফ, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, এরা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন কারখানা কর্মীদের সংগঠন। প্রতিরক্ষা উৎপাদনের মতো একটি সংবেদনশীল ক্ষেত্রে কর্মীরা ধর্মঘটে যাচ্ছেন, এটা একটা বিরল ঘটনা। আর সরকারের উপর একটা বিরাট মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। নিঃসন্দেহে এই সংগঠনগুলোর উপস্থিতি এই আন্দোলনকে একটা অন্য মাত্রা দিয়েছে। তাহলে ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। শ্রমিক, কৃষক, সরকারি কর্মী, সমাজের 3টে বড় স্তম্ভ একজোট হয়েছে। এর প্রভাবটা যে কি বিশাল হতে পারে
ভাবলেই একটা চিত্র চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, সেদিন ঠিক কী হতে পারে। একটা সাধারণ দিনের থেকে 12ই ফেব্রুয়ারি 2026 কতটা আলাদা হতে পারে? প্রভাবটা নিঃসন্দেহে দেশ জুড়ে পড়বে। পরিবহন ক্ষেত্র মানে রেল, বাস, ট্রাক এগুলো বন্ধ থাকলে গোটা দেশের সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। আর আর্থিক লেনদেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বীমা সংস্থাগুলোর কর্মীরা যোগ দিলে সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কয়লা, স্টিল, বন্দরের মতো কোর সেক্টরের উৎপাদনও থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর বাইরেও কি কোনো প্রভাব পড়বে যা আমরা হয়তো চট করে ভাবি না? পড়বে, আর সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে অদৃশ্যভাবে জড়িয়ে থাকা গিগ ইকোনমির কর্মীদের ওপর প্রভাব। ওলা, উবার বা সুইগি, জোম্যাটোর মতো প্ল্যাটফর্মের কর্মীরা। হ্যাঁ, আমরা আজকাল খুব সহজে অ্যাপে খাবার অর্ডার করি বা ক্যাব ডাকি, কিন্তু আমরা হয়তো ভাবি না যে মানুষটি মাঝরাতে বা বৃষ্টির মধ্যে আমাদের খাবার পৌঁছে দিচ্ছেন তার কোনো সামাজিক সুরক্ষা নেই। অসুস্থতাকালীন ছুটি বা ন্যূনতম মজুরির নিশ্চয়তাও নেই। কিচ্ছু নেই। এই ধর্মঘটে তারাও অংশ নিচ্ছেন। সেদিন হয়তো শহরের রাস্তায় তাদের অনুপস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমাদের আধুনিক জীবনযাত্রা এই অদৃশ্য শ্রমিকদের ওপর কতটা নির্ভরশীল। অথচ তাদের অধিকারের কোনো আইনি স্বীকৃতি নেই। ঠিক। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। আয়োজকরা কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেছেন। আমাদের হাতে থাকা একটি সোর্স বলছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবাগুলোকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, এটা তাদের কৌশলগত বিচক্ষণতার পরিচয় দেয়। এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে? তারা বার্তা দিতে চাইছে যে তাদের লড়াইটা সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং সরকারের নীতির বিরুদ্ধে। তারা সরকারকে এটা বোঝাতে চায় যে সাধারণ মানুষকে বিপদে ফেলা তাদের উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো অর্থনীতির চাকা থামিয়ে দেওয়া। একদম। যখন দেশের কর্মশক্তির একটা বিরাট অংশ, প্রায় 30 কোটি মানুষ একদিন কাজ বন্ধ করে দেয়, তখন অর্থনীতির চাকা তো এমনিতেই থমকে দাঁড়ায়। সেই শক্তিশালী বার্তাটাই ক্ষমতার অলিন্দে পৌঁছে দেওয়া এই ধর্মঘটের মূল উদ্দেশ্য। আর এর পেছনের সাংগঠনিক শক্তিও তো বিরাট। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শত শত ফেডারেশন। হ্যাঁ, এর মধ্যে কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি, বামপন্থী সিআইটিইউ থেকে শুরু করে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন এআইটিইউসি পর্যন্ত সবাই রয়েছে। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে যা উঠে এলো তা হলো এটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিচ্ছিন্ন আন্দোলন নয়। না, একেবারেই নয়। একদিকে যেমন 4টি শ্রমকোডের বিরুদ্ধে শ্রমিকদের অস্তিত্ব রক্ষার লড়াই আছে, তেমনি কৃষি অধিকার আর গ্রামীণ অর্থনীতি বাঁচানোর জন্য কৃষকদের আর্তনাদ আছে। আবার তার সাথে যুক্ত হয়েছে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি। মানে বিভিন্ন ক্ষেত্রের মানুষের বঞ্চনার ভিন্ন ভিন্ন স্রোতগুলো যেন এক মোহনায় এসে মিশেছে। ঠিক তাই। আর যদি আমরা বিষয়টাকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই ধর্মঘটটা আসলে দেশের উন্নয়ন মডেল নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে। উন্নয়ন মডেল আর তার সুফল বন্টনের পদ্ধতি নিয়ে? হ্যাঁ, আমরা যা দেখছি তা 3টি আলাদা আন্দোলন নয়। এটা আসলে একটি নির্দিষ্ট অর্থনৈতিক দর্শনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ, যেখানে ধরে নেওয়া হয় যে কর্পোরেটদের সুবিধা দিলেই তার সুফল চুইয়ে বা ট্রিকল ডাউন করে সমাজের নিচু তলায় পৌঁছবে। এই ধর্মঘট প্রমাণ করছে যে দেশের শ্রমিক, কৃষক, কর্মচারীরা আর এই তত্ত্বে বিশ্বাস রাখছেন না। একদম। তারা প্রশ্ন তুলছেন, এই যে উন্নয়নের কথা বলা হয়, সেই উন্নয়নের সুফল কাদের কাছে পৌঁছাচ্ছে? তাই এটা কেবল একটা ধর্মঘট নয়, এটা রাষ্ট্র, কর্পোরেট এবং শ্রমজীবী মানুষের মধ্যেকার সম্পর্ককে নতুন করে পর্যালোচনার একটা জোরালো আহ্বান। ঠিক বলেছেন। দারুণ একটা দৃষ্টিকোণ। পুরো বিষয়টাকে একটা সামগ্রিক ছবির মধ্যে ফেলতে সাহায্য করল। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমরা ধর্মঘটকে দাবি আদায়ের একটা উপায় হিসেবে দেখছি বটে, কিন্তু এর গভীরে আরও বড় একটা প্রশ্ন লুকিয়ে আছে। আর সেটা হলো, প্রশ্নটা হলো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যদি কোটি কোটি মানুষকে তাদের মৌলিক অধিকার আর সম্মানের জন্য দেশের চাকা থামিয়ে রাস্তায় নামতে হয়, তাহলে সমস্যাটা কি শুধু তাদের দাবির মধ্যে সীমাবদ্ধ, নাকি যে অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা তাদের এই পথে ঠেলে দিচ্ছে সেই ব্যবস্থার ভেতরেই কোনো গভীর কাঠামোগত সমস্যা নিহিত রয়েছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।